আসসালামু আলাইকুম। অবিরাম বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আফরোজ আক্তার কামাল। শুরুতেই ইউপে সংবাদ শিরোনাম। টঙ্গীর তুরাগ তীরে কিছুক্ষণের মধ্যে শুরু হচ্ছে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাত। বাংলাদেশি শ্রমিকদের কাজের সুযোগ করে দিতে প্রধানমন্ত্রীকে আশ্বস্ত করলেন আবুধাবির যুবরাজ। মেট্রো রেল প্রকল্পের জন্য গ্যাস শাটডাউন। সন্ধ্যা থেকে নগরীর বিভিন্ন এলাকায় 12 ঘন্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এবং কুষ্টিয়ায় আখ উৎপাদন বাড়লেও পাওনা টাকা না পাওয়ায় ভালো নেই কৃষকরা। এবার বিস্তারিত। গাজীপুরের টঙ্গীর তুরাগ তীরে কিছুক্ষণের মধ্যে শুরু হচ্ছে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাত। মোনাজাত পরিচালনা করবেন ভারতের মাওলানা শামীম। আখেরি মোনাজাতে অংশ নিতে ফজরের নামাজের পর থেকে দেশের বিভিন্ন অঞ্চলের মুসল্লিরা জড়ো হতে থাকেন ইজতেমা ময়দানে। মুসল্লিদের সুবিধার্থে 22টি বিশেষ ট্রেনের ব্যবস্থা করেছে বাংলাদেশ রেলওয়ে। টঙ্গী রেল স্টেশন থেকে দেশের বিভিন্ন গন্তব্যে এসব ট্রেন যাতায়াত করছে। এর আগে ফজরের নামাজের পরপরই শুরু হয় হেদায়েতি বয়ান। বয়ান করেন ভারতের মাওলানা ইকবাল সহ তাবলিগ জামায়াতের শীর্ষ মুরব্বীরা। বাংলায় তর্জমা করেন মাওলানা সৈয়দ ওসামা ইসলাম। এদিকে ইজতেমা ময়দানে সোমবার রাতে এক মুসল্লির মৃত্যু হয়। এ নিয়ে 5 দিন ব্যাপী এবারে বিশ্ব ইজতেমায় মোট 8 জন মারা গেলেন। আল্লাহর কাছে দোয়া চাইবার জন্য আসি, আর কি করবো, এটাই হচ্ছে এই জন্য ইজতেমা অনেক দোয়া করবো, এটাই আর কি। আল্লাহর কাছে অনেক কিছু চাওয়ার আছে, আল্লাহ দোয়ার জন্য আসছি, আল্লাহ তাআলা যাতে মনের আশা পূর্ণ করে, এই কারণে আসছি। সবাই ভাই ভাই, মুসলমান আমরা ভাই ভাই, একাত্র থাকি আমরা যদি একাত্র মিলেমিশে যদি মোনাজাত করতে পারি, আল্লাহর কাছে ফরিয়াদ করতে পারি, আল্লাহ শুকরিয়া আদায় করবো। দর্শক, এই মুহূর্তে আব্দুল্লাহপুরে আছেন আমাদের সহকর্মী মোর্শেদ আলম। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মোর্শেদ, ইজতেমা নিয়ে আপনার কাছে আরো কি তথ্য আছে? আফরোজা, 10টা বেজে গেছে। 10টার পরে যে কোনো সময়, 10টা থেকে 11টার মধ্যে সাধারণত যে কোনো সময়ে আখির মোনাজাত হওয়ার কথা। এটি মূলত দিল্লির মাওলানা সাদ কান্দলভির অনুসারীদের দ্বিতীয় পর্যায়ের যে বিশ্ব ইজতেমা হচ্ছে, এটি গতকাল শেষ হওয়ার কথা ছিল, কিন্তু একদিন বাড়িয়ে আজ আখিরি মোনাজাতের সময় ঠিক করা হয়। যেহেতু সাদ বিরোধী যে পক্ষ সেটি 15 তারিখে ইজতেমা শুরু হওয়ার কথা থাকলেও তারা 14 তারিখ থেকে 14, 15, 16 তারিখে এসে তারা আখিরি মোনাজাত করে। সব মিলিয়ে আসলে এবার দুপক্ষের সাথে স্বরাষ্ট্রমন্ত্রী, ধর্ম প্রতিমন্ত্রী দফায় আলোচনা করে প্রথমে 3 দিন, পরে 4 দিন যে ইজতেমার সময় ঠিক করা হয়েছিল সেটি আসলে থাকেনি শেষ পর্যন্ত। মূলত 14 তারিখ থেকে 19 তারিখ পর্যন্ত 6 দিনই 3 দিন করে প্রথমে সাদ বিরোধীরা, এরপর সাদপন্থীরা ইজতেমায় অংশ নেয়। আজ মূলত এই বছরের মতো এই বিশ্ব ইজতেমা শেষ হচ্ছে বাংলাদেশে। এই আখিরি মুনাজাতকে ঘিরে মূলত ঢাকার আশপাশের জেলাগুলো থেকে বিভিন্নভাবে মানুষ আসেন। 2 দফায় মুনাজাত, আখিরি মুনাজাত হলে 2 দফাই আসলে অনেকেই অংশ নেন, 2বারই অংশ নেন। যখন এখানে আমরা দেখেছি যে এই ইজতেমাকে ঘিরে অনেক বাস চলছে না, এবং আপনার তারপর আরেকটু বিমানবন্দর পর্যন্ত এসে ছোট গাড়ি গুলো সীমিত করে দেওয়া হয়েছে, মানুষ হেঁটে আসছেন। তো বলা যায় যে ইজতেমার যে ময়দান, এই ময়দানকে ছাপিয়ে এই আখিরি মোনাজাতে অংশ নেওয়ার জন্য টঙ্গী, আব্দুল্লাহপুর, উত্তরা, হাউজিং, বিমানবন্দর আসলে জায়গায় জায়গায়, পথে, সড়ক দ্বীপে, ফুট ওভার ব্রিজে, খোলা জায়গায়, বাড়ির ছাদে যে যেখানে পেরেছেন ইজতেমার জন্য প্রস্তুতি নিচ্ছেন। আমরা যেটুকু দেখেছি শনিবার আখিরি মোনাজাতে যে পরিমাণ মানুষ একত্রিত হয়েছিলেন আখিরি মোনাজাতের জন্য, সেই কারণে দর্শক, আব্দুল্লাহপুর থেকে সেখানকার সর্বশেষ খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী মোর্শেদ আলম।
দর্শক, গাজীপুরের টঙ্গীতে আছেন আমাদের সহকর্মী শফিউল আলম সুজন। আমরা এখন সরাসরি কথা বলছি তার সাথে। শফিউল, বিশ্ব ইজতেমায় আসা মানুষেরা কি বলছেন এবং তাদের যাতায়াতে কোনো ভোগান্তি হচ্ছে কিনা? আফরোজা, আপনি জানেন যে আমি সকাল থেকে আসলে গাজীপুরে এই এলাকাটায় আছি। এখান থেকে কিন্তু সকাল থেকে কিন্তু ধর্মপ্রাণ মুসল্লিরা কিন্তু সেই বিশ্ব ইজতেমার এই যে তুরাগপাড়, এই তুরাগপাড়ের উদ্দেশ্যে হচ্ছে যাত্রা করেছে। এই যাত্রা করার উদ্দেশ্য আসলে তারা হচ্ছে আল্লাহর ইবাদত বন্দেগী এবং আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য এবং আল্লাহর আনুগত্য লাভের জন্য। এই সকাল থেকে যখন আমি এখানে এসেছি, এখান থেকে কিন্তু সেই কুড়িল থেকে মোটামুটি বলা যায় যে আসলে রাস্তাঘাট একটু যানবাহন সংকট, এবং কুড়িলের পর থেকে আসলে গণপরিবহন যেটা বলি আমরা, সাধারণ মানুষ যেভাবে আসলে রাস্তা দিয়ে গাড়ির মাধ্যমে আসলে যাবে, সেই গণপরিবহন কিন্তু আসলে বন্ধ করে দেওয়া হয়েছে। এবং গণপরিবহন বন্ধ করে দেওয়ার পিছনে কিন্তু আগে থেকে বলা হয়েছিল যে আসলে এই তুরাগপাড়ে যে বিশৃঙ্খলা কখনো সৃষ্টি হতে পারে, গণপরিবহনের যানজট হতে পারে, এর জন্য কিন্তু আসলে রাস্তাঘাট বন্ধ করে দেওয়া হয়েছে। কিন্তু সাধারণ মানুষ কিন্তু আপনার যদি দেখায় যে একটু সাধারণ মানুষ যদি এখানে আপনাকে দেখায় যে সাধারণ মানুষরা কিন্তু আসলে পায়ে হেঁটেই আসলে মাইলের পর মাইল হাঁটছে এবং তারা কিন্তু আসলে ইজতেমার উদ্দেশ্যে যাচ্ছে। তারা কিন্তু আসলে বলছে যে এই গণপরিবহন নেই, তারা পায়ে হেঁটে আসছে, তারপরেও কিন্তু আসলে তাদের কোনো সেই রকম কষ্ট হচ্ছে না। যদিও তারা বলছে আসলে ইবাদত বন্দেগী এবং আল্লাহর আনুগত্য লাভের জন্য এমন কষ্ট আসলে তাদের জন্য ওরকম কিছু না। আমি যদি আরেকটু আপনাকে দেখাতে পারি যে আসলে এই এলাকাটাতে আসলে আপনি যে দেখবেন যে প্রচুর ধর্মপ্রাণ মানুষ এখনো অপেক্ষা করছে। একটু পরেই হচ্ছে আখেরি মোনাজাত শুরু হবে। আসলে সেই মোনাজাতের মাধ্যমে তারা হচ্ছে দেশ ও জাতির শান্তি কামনা এবং নিজের আনুগত্য এবং আল্লাহর কাছে আসলে ক্ষমা প্রার্থনা করবে। আসলে তুরাগপাড় থেকে এই ছিল আসলে আমার কাছ থেকে সর্বশেষ তথ্য। সুজন, আপনাকে ধন্যবাদ। গাজীপুরের টঙ্গী থেকে সেখানকার ইজতেমার ময়দানের খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী শফিউল আলম সুজন। বাংলাদেশের সংযুক্ত আরব আমিরাতের বিনিয়োগ ও সে দেশের শ্রম বাজারে বাংলাদেশি শ্রমিকদের কাজের সুযোগ করে দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আশ্বস্ত করেছেন আবুধাবির যুবরাজ শেখ মোহাম্মদ বিন জায়াদ আল নাহিয়ান। সোমবার ওয়াল প্যালেস প্রাসাদে অনুষ্ঠিত বৈঠক শেষে পররাষ্ট্র সচিব শহীদুল হক জানান, সাক্ষাৎকালে এই দুটি বিষয়ে ইতিবাচক মনোভাব দেখিয়েছেন যুবরাজ। এ সময় বাংলাদেশ সফরে আসার আগ্রহ প্রকাশ করেন শেখ মোহাম্মদ বিন জায়াদ আল নাহিয়ান। সংযুক্ত আরব আমিরাতের শ্রমবাজারে বাংলাদেশিদের অন্তর্ভুক্তির বিষয়ে দেশটির কর্মকর্তারা ঢাকার সাথে একটি পর্যালোচনা বৈঠক করবেন। সেখানে শ্রমবাজারে খুঁটিনাটি বিষয়ে আলোচনা হবে বলে জানান পররাষ্ট্র সচিব। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তাদের সাপ্তাহিক মজলিসে নিয়ে যান যুবরাজ। সেখানে দ্বিপাক্ষিক বিভিন্ন ইস্যু ও রোহিঙ্গা সমস্যার সমাধানে সংযুক্ত আরব আমিরাতের সহযোগিতা কামনা করেন প্রধানমন্ত্রী। মেট্রো রেল প্রকল্পের কাজের জন্য গ্যাস শাটডাউন হওয়ায় সন্ধ্যা থেকে রাজধানীর গুরুত্বপূর্ণ অন্তত 22টি এলাকায় 12 ঘণ্টা গ্যাস সরবরাহ সম্পূর্ণরূপে বন্ধ থাকবে। সোমবার তিতাস গ্যাসের প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। সন্ধ্যা 6টা থেকে আগামীকাল সকাল 6টা পর্যন্ত মিরপুর, শ্যামলী, আগারগাঁও, মোহাম্মদপুর, ধানমন্ডি, কলাবাগান, হাজারীবাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট, শাহবাগ, গ্রিন রোড, পুরান ঢাকা, মিন্টু রোড, জাতীয় সংসদ ভবন এলাকা, নন্দীপাড়া, গোপীবাগ, স্বামীবাগ, রামপুরা, বনশ্রী, মতিঝিল এবং কমলাপুরে গ্যাস সরবরাহ বিঘ্নিত হবে। আমরা বলি সিস্টেম অপারেশন কন্ট্রোল বিভাগ ঢাকা মেট্রো রেল প্রকল্প কাজের জন্য শাহবাগ এলাকায় তিতাস গ্যাস কর্তৃক ইতিমধ্যে বিদ্যমান 8 ইঞ্চি ব্যাসের পাইপলাইনটি স্থানান্তরের লক্ষ্যে ওই এলাকায় নতুন পাইপলাইন স্থাপন করা হয়েছে, যার দুই প্রান্ত বিদ্যমান পাইপলাইনের সাথে সংযোগ সাধন বা টাইন করার প্রয়োজন দেখা দিয়েছে। এই গ্যাস সরবরাহ শাটডাউনের কারণে ঢাকা সিটি কর্পোরেশন অঞ্চলের মূলত কেন্দ্রীয় অঞ্চল যেগুলো আমরা বলি, মঙ্গলবার সন্ধ্যা 6 ঘটিকা থেকে পরের দিন সকাল 6 ঘটিকা পর্যন্ত গ্যাস সরবরাহ সম্পূর্ণরূপে বন্ধ থাকবে। বিগত 2 বছরের তুলনায় এবার কুষ্টিয়ায় আখ উৎপাদন বাড়লেও পাওনা টাকা না পাওয়ায় ভালো নেই চাষিরা।
চলতি মাড়াই মৌসুমে 12,500 একর জমিতে 90,000 মেট্রিক টন আখ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে কুষ্টিয়া সুগার মিল কর্তৃপক্ষ। এ লক্ষ্যে তালিকাভুক্ত প্রায় 7,000 কৃষক এবার বাড়তি জমিতে আখ আবাদ করেন। ফলনও ভালো হয়েছে, তবে মিলে আখ সরবরাহ করে টাকা না পাওয়ায় বিপাকে পড়েছেন কৃষকরা। 50,000 টাকা থেকে 2 লাখ টাকা পর্যন্ত বকেয়া পড়ে আছে অনেক কৃষকের। এই টাকা চাষিরা ঠিক কবে নাগাদ পাবেন তার কোনো দিনক্ষণ বলতে পারছে না মিল কর্তৃপক্ষ। এ নিয়ে তীব্র অসন্তোষ ও ক্ষোভ দেখা দিয়েছে চাষিদের মধ্যে। এভাবে হয়রানি হলে আগামী মৌসুমে কুষ্টিয়ায় আখ চাষি বিপর্যয় নেমে আসবে বলে জানিয়েছেন কৃষক ও চাষি কল্যাণ সমিতির নেতারা। 2 লক্ষ টাকা পাবো, এই টাকা একটা পাচ্ছি না, আমরা লিভার বিলও দিতে পারছি না। এখন ধরেন আমরা মাঠে আখ পড়ে আছে, দুর্দশার মধ্যে আছে কৃষকরা। এই শিল্প মন্ত্রণালয় লোন তো দিচ্ছি না, নগদ টাকা যা পাবো 2 লাখ, 2.5 লাখ, 3 লাখ এক একটা চাষি পাবে, তা দিচ্ছি না। সময় মতো আখের মূল্য পরিশোধ না করার কারণে অনেক চাষি মুখ ফিরে নিয়ে আবার তারা গরুর দিকে ধাবিত হচ্ছে। ফলে 90,000 মেট্রিক টন যে আখ সরবরাহের লক্ষ্যমাত্রা ছিল সেটা পাওয়া যাবে না। এমনকি শুরুতেই যে 70,000 যেটা আশা করছিলাম, সেটাও মনে হচ্ছে যে 70,000 মেট্রিক টন আখ হয়তো আমরা পাবো না। সড়ক দুর্ঘটনা নিয়ন্ত্রণে সাবেক নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খানের নেতৃত্বে কমিটি গঠন এবং মাদক নিয়ন্ত্রণে সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদিকে দায়িত্ব দেওয়ার প্রশ্ন উঠেছে জাতীয় সংসদে। সোমবার অধিবেশনে জাতীয় পার্টির ফখরুল ইমাম সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের কাছে একটি সম্পূরক প্রশ্নে এই বিষয়ে সন্দেহ প্রকাশ করেন। তবে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেছেন শাহজাহান খানের নেতৃত্বে কমিটি ভালো সুপারিশ তৈরি করবেন বলে তিনি আশা করেন। পরে সংসদে শাহজাহান খান বলেন, বাংলাদেশ থেকে দুর্ঘটনা কমে আসবে বলে তিনি মনে করেন। সৌদি আরবকে সামরিক সহযোগিতা নিয়ে প্রশ্ন তুলে জাসদের সংসদ সদস্য মঈনুদ্দিন খান বাদল বলেন, এতে সংবিধান লঙ্ঘন হচ্ছে কিনা তা ভাবতে হবে। জনাব বদিকে দিয়ে মাদক কন্ট্রোল এবং শাহজাহান খানকে দিয়ে সড়ক নিয়ন্ত্রণ, যাকে আমরা জানি শাহজাহান খানের একটা হাসি এবং লাইসেন্সের সময় ওই গরু আর চিনলে লাইসেন্স দেওয়া যাবে, এই মন্তব্যে সারা দেশ তোলপাড় হয়েছিল। এখন কতখানি সরকারের কমিটমেন্ট রক্ষা হবে? আমি এখানে ব্যক্তি দেখব না, যেহেতু এক্সপেরিয়েন্সড মানুষ সেজন্য তার নামটি এখানে প্রস্তাব করা হয়েছে। দেখুন না মাননীয় সংসদ সদস্য, যে এখান থেকে আপনি যতটা না আশা করছেন তার চেয়েও ভালো রিপোর্ট এবং প্রস্তাবও তো আসতে পারে। সড়ক পরিবহন নিরাপত্তা কাউন্সিল, সেখানে অন্তত শতাধিক প্রতিনিধি যারা ছিলেন, কেউ তো প্রতিবাদ করলো না আমাকে এটা সভাপতি করার জন্য। আমি অন্তত ইনশাআল্লাহ আশা করি বাংলাদেশের দুর্ঘটনার রেট আরো কমে যাবে, আরো কমবে, এবং এই দায় দায়িত্ব নিয়েই কিন্তু আমি কথা বলছি। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্যদের শপথ নেওয়া ও পদে থাকা সংবিধান সম্মত এবং বৈধ বলে রায় দিয়েছে হাইকোর্ট। নির্বাচিত 290 জন সংসদ সদস্যের শপথের বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিট আবেদন সরাসরি খারিজ করে দিয়েছে বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি রাজিক আল জলিলের দ্বৈত বেঞ্চ। একাদশ সংসদ যখন অধিবেশন শুরু হলো এবং অধিবেশনে যোগদানের মাধ্যমেই তারা তাদের সংসদ সদস্য হিসেবে কার্যভার গ্রহণ করেছেন। তারা যে শপথ নিয়েছেন তাতে যে বাক্যটি ছিল, আমরা যে দায়িত্ব গ্রহণ করিতে যাইতেছি, কাজেই এই শপথ নেওয়ার মাধ্যমে তারা কোনো রকম আইন ভঙ্গ করেননি। এই রায়ের মাধ্যমে একটি মহল যে একটি বিভ্রান্ত তৈরি করার চেষ্টা করেছিল, সেটার পরিসমাপ্তি ঘটল। যথাযথ ব্যাখ্যা হয়নি এবং মন্ত্রী একটা পার্লামেন্ট থাকতেই 8টা পার্লামেন্ট শপথ নিয়েছে, কার্যভার গ্রহণ করেছে, প্রধানমন্ত্রী শপথ নিয়েছেন, ক্যাবিনেট মিটিং হয়েছে, মন্ত্রিসভার বৈঠক হয়েছে, সুতরাং তো কার্যভার গ্রহণ করেছে। এটা এখন এই ব্যাপারে আপিলেট ডিভিশনে যাব এবং আমরা আশা করি কারেক্ট ইন্টারপ্রিটেশন হবে এবং লস সেটেল হবে আশা করি। গণমাধ্যম যাতে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের স্বার্থে ব্যবহার না হয় সেদিকে বিশেষ দৃষ্টি দেওয়ার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ।
প্রেস কাউন্সিল দিবস উপলক্ষে সোমবার রাজধানীর একটি হোটেলে সংবাদপত্র ও কৃতি সাংবাদিকদের মধ্যে পদক প্রদান অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান। এ সময় জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিয়ে গণমাধ্যমকে আরও দায়িত্বশীল ভূমিকা পালনের তাগিদ দেন রাষ্ট্রপতি। আব্দুল হামিদ বলেন, হলুদ সাংবাদিকতা প্রতিরোধে সংবাদপত্র ও সংবাদপত্রে কর্মরত সাংবাদিকদের জন্য যে নীতিমালা ও আচরণবিধি রয়েছে তা অন্যান্য গণমাধ্যমের ক্ষেত্রেও হওয়া উচিত। গণমাধ্যম, গণতন্ত্র ও উন্নয়ন একে অপরের পরিপূরক, একটি ছাড়া অন্যটি অচল। গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে পারে সংবাদ মাধ্যম, তবে তা হতে হবে নিয়ম নীতি ও শৃঙ্খলার মাধ্যমে। মিথ্যা, উস্কানিমূলক, হলুদ সাংবাদিকতা কখনোই গণতন্ত্রের বন্ধু হতে পারে না। একই সাথে এটাও মনে রাখতে হবে, এসব গণমাধ্যম যাতে ব্যক্তি বা প্রতিষ্ঠানের স্বার্থে ব্যবহৃত না হয়। জাতীয় স্বার্থকে প্রাধান্য দিয়ে বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ সংবাদ প্রচারের পাশাপাশি বাঙালি সংস্কৃতি ও মুক্তিযুদ্ধের চেতনা বিকাশে যাতে এসব প্রতিষ্ঠান কাজ করে তাও নিশ্চিত করতে হবে। জার্মানির ফ্রাঙ্কফুর্টে অনুষ্ঠিত হল গৃহস্থলী পণ্য সামগ্রী 5 দিনের আন্তর্জাতিক মেলা। মেলায় এবার 92টি দেশের প্রায় 4500 প্রতিষ্ঠান তাদের পণ্য প্রদর্শন করে। এর মধ্যে বাংলাদেশের উৎপাদিত প্লাস্টিক, পাট, চামড়া ও সিরামিক শিল্পের বিভিন্ন পণ্য নিয়ে 33টি কোম্পানি অংশ নেয়। বাংলাদেশের পাট শিল্পকে আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরতে বস্ত্র ও পাট মন্ত্রণালয় এতে আলাদা স্টল নেয়। গৃহস্থলীর পণ্য সামগ্রী বিশ্বে বাজারজাতকরণে ফ্রাঙ্কফুর্টের এই মেলা বড় ভূমিকা রাখবে বলে মনে করেন মেলার প্রধান নির্বাহী গেটলফ ব্রাউন। আন্তর্জাতিক সংবাদ। ব্রেক্সিট ও ইহুদি বিদ্বেষ পরিস্থিতি নিয়ে মতানৈক্যে পার্লামেন্ট সদস্য পদত্যাগ করেছেন যুক্তরাজ্যের লেবার পার্টির 7 সদস্য। ব্রেক্সিট ও ইহুদি বিদ্বেষ বিষয়ক পরিস্থিতি সামাল দেওয়ার ক্ষেত্রে লেবার নেতা জেরেমি করবিনের সাথে একমত না হওয়ায় পদত্যাগ করেন তারা। ব্রেক্সিট নিয়ে আরেকটি গণভোটের সিদ্ধান্ত ও ইহুদি বিদ্বেষের অভিযোগ সামাল দেওয়া নিয়ে ক্ষুব্ধ লেবার পার্টির একটি অংশ। জেরেমি করবিনের নেতৃত্বে দলের ভবিষ্যৎ নিয়ে দ্বিধান্বিত মডারেট এমপিরা। ইইউ ত্যাগ নিয়ে লেবার পার্টির ঐক্যবদ্ধ অবস্থান না থাকা আপত্তিজনক বলে জানিয়েছেন পদত্যাগী নেতারা। আগামীকাল নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ ওয়ানডে জিতে হোয়াইট ওয়াশের লজ্জা এড়াতে চায় বাংলাদেশ। ডানেডিনে অনুশীলন শেষে একথা বলেন সফরকারী দলের ওপেনার তামিম ইকবাল। স্টিভ রোডসের অধীনে ব্যাটিং, বোলিং এবং ফিল্ডিং অনুশীলন করেন টাইগাররা। তামিম জানান, প্রথম 2 ম্যাচ পর্যালোচনা করে তৃতীয় ওয়ানডেতে মাঠে নামবে টাইগাররা। ভালো ফল পেতে টপ অর্ডারকে দায়িত্ব নিতে হবে বলে মনে করেন তিনি। তবে মুশফিকুর রহিমের ইনজুরি দুশ্চিন্তা বাড়িয়েছে টাইগার শিবিরে। তার পরিবর্তে দলে যোগ দিয়েছেন মুমিনুল হক। ভোর 4টায় সিরিজের 3 ম্যাচ সিরিজের শেষ ওয়ানডেতে মাঠে নামবে 2 দল। এই মুহূর্তে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে যে আমরা ভালো ক্রিকেট খেলি, কারণ 2টা ম্যাচে আমরা খেলেছি, আমরা সত্যি কথা বলতে ভালো ক্রিকেট খেলিনি। ইভেন যেটা আমি কিছুক্ষণ আগে বললাম যে লাস্ট ইয়ারগুলোতেও আমরা কিছু কিছু ম্যাচে খুব ভালো ক্রিকেট খেলেছিলাম, বাট আমরা ম্যাচ হেরেছি। বাট এখন পর্যন্ত প্রথম 2 ম্যাচে আমরা ভালো ক্রিকেট খেলতে পারিনি। সো দিস উইল বি দ্য টার্গেট, যে আমাদের যে প্ল্যান আছে আমরা প্ল্যান হিসাবে আগাই আর প্লাস একটা ভালো ম্যাচ খেলতে পারি। শেষ করার আগে ইউপি সংবাদ শিরোনাম আরও একবার। টঙ্গীর তুরাগ তীরে কিছুক্ষণের মধ্যে শুরু হচ্ছে বিশ্ব ইজতেমার 2য় পর্বের আখেরি মোনাজাত। বাংলাদেশের শ্রমিকদের কাজের সুযোগ করে দিতে প্রধানমন্ত্রীকে আশ্বস্ত করলেন আবুধাবির যুবরাজ। মেট্রো রেল প্রকল্পের জন্য গ্যাস শাটডাউন, সন্ধ্যা থেকে নগরীর বিভিন্ন এলাকায় 12 ঘন্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এবং কুষ্টিয়ায় আখ উৎপাদন বাড়লেও পাওনা টাকা না পাওয়ায় ভালো নেই কৃষকরা।
পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এছাড়া এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন www.youtube.com/ATN Tube News। সাবস্ক্রাইব করে থাকুন এটিএন বাংলার সাথে।